নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছোট গল্প সিঁড়ি। শুনতে থাকুন আজকের গল্প সিঁড়ি। সিঁড়িটা অন্ধকার। একবার একটা সাপ দেখেছিল সিঁড়িতে। যদি সেটা আবার বেরিয়ে আসে কোনো গর্ত থেকে, যদি গা বেয়ে ওঠে কিলবিলিয়ে, উঠুক উঠুক, তবু এতটুকু ভয় পাবে না কেতকী। রেলিং ঘেঁষে সিঁড়ির ধাপের উপর জড়সড় হয়ে বসে থাকে। আঁচলটাকে বড় করে খুলে আগা পস্তলা জড়িয়ে নেয়। মাথা কাত করে রেলিংয়ে রেখে একটু চোখ বুজবার চেষ্টা করে। সাত দিকই একটু তন্দ্রা আসে। পাশের ঘরে হই হল্লার ঢেউ থেকে থেকে এসে ধাক্কা মারে। যদিও সর্বত্র চুপচুপ, তবু উত্তেজনা মাঝে মাঝে সীমা ছাড়ায়। খিল চাপানো বন্ধ দরজাও তাকে ঠেকাতে পারে না। একটু পরেই আবার সামলে নেয়। ফিসফিসানি শালীন স্তরে গলা স্বর নামিয়ে আনে। কটা বেজেছে না জানি। নিচের ভাড়াটেদের ঘড়িতে 2টো বাজলো বুঝি। হাঁটুর মধ্যে মাথা গজলো কেতকী। টুক করে পাশের ঘরের দরজার খিলটা খুলে গেল। ঘড়ির শব্দের চেয়েও ওই শব্দটা যেন বেশি মারাত্মক। ঘড়ির শব্দে তবু আশা, আর এই শব্দে আতঙ্ক। এবার কেউ একজন নামবে, বাইরে যাবে। বাইরে মানে বাড়ির পিছনের মাঠটুকুতে, ওপাশের দেওয়ালের ধারে। আবার কতক্ষণ পরে উঠে আসবে গুটি গুটি। যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ অনড় অশান্তি। খেলা ভেঙে গেলে একসঙ্গে অনেকগুলি পায়ের শব্দ হতো। খেলা এখনো ভাঙেনি। একজন শুধু নামছে। টর্চ না ফেললে নামবে কি করে? কেউ কেউ টর্চটা একবার টিপে ধরে সিঁড়িটাকে আন্দাজ করে নেয়। বড় জোর শেষ বরাবর গিয়ে আরেকবার টেপে দেওয়ালে গা লাগিয়ে বেশ চওড়া ব্যবধান রেখেই নামে ওঠে। যেন কত অপরাধী। যার ঘর তাকেই বাইরে বসিয়ে রেখে নিজেরা ভিতরে বসে গুলতানি করছে, যেন গরুচোর হয়ে আছে। কিন্তু একজন কিছুতেই তার টর্চের বোতামে ঢিল দেয় না। সর্বক্ষণ জ্বালিয়ে রেখেই আসে যায়। ভাবখানা এই, সব দিকই ভালো করে দেখে শুনে নামব। কোথায় নাকি কবে সাপ বেরিয়েছিল, তাই একটু সতর্ক হওয়াই বুদ্ধিমানের কাজ। নামে প্রায় চোর ধরা পাহারাওয়ালার মতো। তাছাড়া আবার কি, ঘরের জন্য রীতিমতো ভাড়া দেয় ক্লাব। তাই টর্চটা মাঝে মাঝে গায়ে এসে পড়ে। যখন নিচে থেকে ওঠে, অসাবধানে যদি খোলা থাকে প্রায় মুখের উপরে। দুই চোখে সঘৃণ বিরক্তির ঝলক দিয়ে টর্চের আলোর প্রত্যুত্তর দেয় কেতকী। আজ খেলা কি 3টেতেও ভাঙবে না? প্রায় শেষ রাতের দিকে ভাঙল। লোকগুলো চলে গেল। কেতকী ঢুকলো পাশের ঘরে। বিছানা করতে বসলো। নিজের থেকে কিছু জিজ্ঞেস করতে সাহস হয় না। স্বামী কখন বলে তার জন্য কান পেতে থাকে। আজও কিছু জিততে পারলাম না, যেন কোনো অতল গহ্বর থেকে বলল সুধাময়। বুকটা ভেঙে গেল কেতকীর। কিন্তু কি সে সাহায্য করতে পারে এই একমাত্র বিছানা করা ছাড়া? উপাসের ঘর থেকে কোলে শিশু দুটো কেঁদে উঠল তারও স্বরে। ওরা কি করে যেন বুঝতে পারে এতক্ষণে শেষ হয়েছে খেলা, বিদায় নিয়েছে লোকগুলো, ফাঁকা হয়েছে মার ঘর। তাড়াতাড়ি ছুটে যায় কেতকী। শ্বশুর দরজা খুলে শিশু দুটোকে ঠেলে বার করে দেয়। কান্না যে শুধু মায়ের জন্য নয়, মারের জন্যও। এই কান্না সরগ্রাম শুনলেই বোঝা যায়। মাকে পেয়ে শিশু দুটো ফোপাতে থাকে। একটাকে কোলে নিয়ে আরেকটার হাত ধরে চলে আসে কেতকী।
নতুন করে আবার ওদের ঘুম পাড়ায়। দুটি মাত্র ঘর, তার ওদিকে রান্নার এক ফোঁটা জায়গা আর একটা চিলতে কলতলা, মাঝখানে এক ফালি বারান্দা, আর দোতলা থেকে তিতলায় উঠবার সিঁড়ির কটা ধাপ। শাশুড়ি নেই, শ্বশুর হরিসাধন থাকে সিঁড়ির দূরের ঘরটাতে। সিঁড়ি দিয়ে উঠে যেটা ঘর, সেটা সুধাময়। সুধাময়ের একার নয়, সুধাময় আর কেতকীর। শুধু সুধাময় আর কেতকীরই কি বলা যায়? সুধাময়, কেতকী আর তাদের ৫-৫টি শিশুর। বড়টি নয়, ছোটটি ২। এককালে খুব বোলবোলাও ছিল হরিসাধনের। আদালতের মুহুরি ছিল। কোন অন্ধি সন্ধি তাক করে হাতিয়ে তাতিয়ে নিলামে এই একটা বাড়ি কিনে ফেলেছিল। মিদমাংস নেই, হাড়ের উপর যেমন ঢ্যাঙা দেহ, তেমনই একটা কাড়া বাড়ি। আগে শুধু একতলা ভাড়া ছিল, বেশ গা হাত পা ছড়িয়েছিল তখন সংসার। কি দুর্গ্রহ হলো, হরিসাধন গেল ব্যবসা করতে। কেতকীর যখন বিয়ে হলো তখন এই রব ছিল, কলকাতায় বাড়ি, বাপের ব্যবসা, বাপের একমাত্র ছেলে, লেখাপড়া বেশি না করলেই বাকি। যুদ্ধের বাজারে ফাঁপা ব্যবসা ফেসে গেল। দোতলায় ভাড়াটে বসলো, বাড়িতে ২ কিস্তিতে বন্ধক পড়ল, তবু ইনকাম ট্যাক্স ছাড়লো না। ভাড়াটেদের উপরে হুকুম জারি হয়েছে, বাড়ি ভাড়া হরিসাধনকে না দিয়ে আমাদের দেবে। ঘোর দারিদ্র্যে ডুবলো। এমন হলো, ইলেকট্রিকের বিল শোধ করতে পারলো না, কোম্পানি এসে লাইন কেটে দিল। ভাড়াটেদের ইলেকট্রিসিটি চুরি করতে গেল, তার লাগিয়ে ফৌজদারিতে ফাইন হয়ে গেল। ঘরে হয়তো বা লণ্ঠন বা ক্যান্ডেল জ্বালে, সিঁড়িটা তাই অন্ধকার। এককালে মোকদ্দমার দালাল ছিল হরিসাধন, এখন আরো নিচু স্তরের দালালি করে। আর সুধাময় জুয়া খেলে। কোথায় খেলবে? নিচের থাকবার ঘরটাকেই জুয়ারিদের কাছে ভাড়া দিয়েছে। এখন এটাই প্রত্যক্ষ রোজগার। শ্বশুরের কাছে হাত পাতলে বলে, বাজার বড় মন্দ। তারপর কেতকী যাতে শুনতে না পায় তেমনি করে বলে আপন মনে, কি আর আসবে বলো এদিকে? অঢেল দুধ যেখানে বয়ে যাচ্ছে, সেখানে ঘোলের কে খবর করে? যদি কখনো কিছু কামায়, নেশা ভাঙ করে উড়িয়ে দেয়। কোথাও ডেলা, কোথাও খোঁদর। ছেঁড়া তোষকে শিশু দুটোকে ঘুম পাড়িয়ে কেতকী জিজ্ঞেস করে, কে সবচেয়ে বেশি যেতে? ওই মনমথো। কোন লোকটা? ওই যে লোকটা সবচেয়ে বেশি ঢাঙা, গোঁফ আছে, হাতির পাঞ্জাবি গায়ে, তারই পকেট ভর্তি। মেরুদণ্ড নেই, এমনই ভাবে দেওয়ালে পিঠ দিয়ে বসেছে সুধাময়। তা অন্ধকারে তুমি চিনবেই বা কি করে? আর চিনেই বা লাভ কি? কিরকম যেন একটা মিষ্টি সুর বাজলো সুধাময়ের গলায়। কেতকী ফোঁস করে উঠল, তার মানে? মানে আবার কি? পিঠ যেন আরো ছেড়ে দিল সুধাময়। চিনলেই বা তুমি কি করতে পারো? কি তোমার ক্ষমতা আছে? তার যে হাড় কখানা জিরজির করছে, ধুলো উঠছে তার পরনের শাড়িটায়, এ বুঝি তারই কটাক্ষ। গর্জে উঠল কেতকী, সিঁড়ি দিয়ে যখন নামবে একা একা, তখন ধাক্কা দিয়ে ফেলে দিতে পারি। সে কি, সে কি অপরাধ করেছে? খাড়া হয়ে বুঝতে চেষ্টা করলো সুধাময়। রোজ রোজ জিতে যাবে, আমাদের সর্বশান্ত করে যাবে, সেই অপরাধ। তাতে তার কি হাত আছে? ভাগ্য তার পক্ষে। আমি হেরে যাই, আমি হেরে গেছি। ২ হাতের মধ্যে মুখ ঢাকলো কেতকী, বললে, তোমার হাতেই আমার হার। কিন্তু তুমি জিততে পারো। গলার আওয়াজটা কুটিল হতে হতে আর্দ্র হয়ে উঠল। তোমার জিতে আমাদের সকলের জিত। তার মানে? তার মানে বেঁচে থাকাটাই একটা জুয়ো খেলা। কেউ খেলে আলো জেলে, কেউ খেলে অন্ধকারে।
তুমি আমার স্বামী না? কে জানে, আমার তো মনে হয় কারোরই কোনো সম্পর্ক নেই, পরিচয় নেই। ভাগ্যের সঙ্গে জুয়ো খেলতে বসেছি সবাই, যার যার তাস আলাদা। তুরুপ নেই, ফেরাই নেই। তুমিও হারছ, আমিও হারছি। লজ্জা করে না বলতে? নালিশে মাথা রাখতে যাচ্ছিল কেতকী, আবারও উঠে বসল। না আর করে না। পরনে একটা আস্ত শাড়ি নেই, হাতে গলার সমস্ত গয়না পর্যন্ত কেড়ে নিয়েছ। হাতে শুধু এই দুটো সোনার রুলি, তারপর জমের অরুচি, রোগের ডিপো এই দেহ। যাও, বলে যাও। বহু কষ্টে একটা বিড়ি ধরালো সুধাময়। সব রাংতা উঠে যাওয়া মাটির ঢেলা, কিন্তু যে খেলে সে কানাকড়িতেও খেলে। আমার একটা কানাকড়িও নেই, তোমাদের সংসারের সওদায় তা খরচ হয়ে গিয়েছে। বিছানা ছেড়ে সরে বসলো কেতকী। সব খরচ হয়েও তবু কিছু থেকে যায়। এক মুখ ধোঁয়া ছাড়লো সুধাময়। তাই তুমিও একেবারে শেষ হয়ে যাওনি। তোমার আবরণ আছে, অন্ধকার আছে, ভদ্রতার আবরণ, নিষেধের অন্ধকার। উঠে দাঁড়ালো কেতকী, ঘুরে দাঁড়ালো, বললে, আমি তোমাকে বলে দিচ্ছি, কাল থেকে খেলা বন্ধ করে দিতে হবে, তুলে দিতে হবে এই আড্ডা। এর বেশি আর পারবে না? যেন একটা দীর্ঘশ্বাস চাপা দিল সুধাময়, তারপর সুর পাকা করে বললে, কিন্তু তুমি বললেই কি সব হবে? নিশ্চয়ই হবে, 100 বার হবে। আমি পুলিশে খবর দেব। তাহলে এখন তবুও বাড়ির মধ্যে সিঁড়ির উপর বসছ, তখন বাড়ির বাইরে সিঁড়ির উপর গিয়ে বসতে হবে। নির্লজ্জ, অসভ্য কোথাকার। খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল কেতকী। কান খাড়া করলো সুধাময়। কি, এক্ষুনি পুলিশে খবর দিতে ছুটলো নাকি? নাকি গেল ভাড়াটেদের কাছে নালিশ করতে? নাকি বেরোলো নিরুদ্দেশে? না, কিছুই করেনি। অন্ধকারে তার সুপরিচিত সিঁড়ির ধাপটিতে গিয়ে বসেছে। বাকি রাতটুকু অমনি ভাবেই কাটিয়ে দেবে নাকি? তাছাড়া আবার কি, যার ভিতরে এত পাপ, তার সংস্পর্শে সে আসবে না। একে হারের মার, তাই অনিদ্রার বোঝা। সুধাময়ের ইচ্ছা হলো না যে ওঠে, সিধে টেনে নিয়ে আসে কেতকীকে। মনে মনে বললে, বুঝে থাকো, জুয়ো যে খেলে, যতই সে মাঝপথে জিতুক, শেষ পর্যন্ত সে হারে, ঘাল হয়। সেই শেষ দিনটির জন্য অপেক্ষা করো, জিতবো আমরা। সেই থেকে স্বামী স্ত্রীতে ভেদ, কথা বন্ধ। কিন্তু কি কেতকীর সাধ্য এর বেশি কিছু করতে পারে? রাত 10টার মধ্যে সংসারের সমস্ত পাট তুলে দিয়ে, ছেলে মেয়েগুলোকে ঘুম পাড়িয়ে, শ্বশুরের জিম্মায় রেখে আবার তার পরিচিত সিঁড়ির ধাপটিতে এসে বসে। 10:30 থেকেই টর্চ টিপে টিপে আসতে থাকে জুয়ারিরা, তার শোবার ঘরের ভাড়াটেরা। সিঁড়ির অন্ধকারে গা ঢাকা দিয়ে জড়ো পুত্তলির মতো বসে থাকে কেতকী। এমনই রোজ, রাতের পর রাত। কোন লোকটা ঠেঙা, গোঁফওয়ালা, আদির পাঞ্জাবি গায়ে? যেন চিনতে পেরেছে কেতকী। জানোয়ার যদি শিকারী হয়, সে বুঝি ঘ্রাণেও টের পায়। খেলার থেকে উঠে উঠে নেমে যায় এক এক করে, আবারও উঠে আসে, যার যেমন সুবিধে, যার যখন দরকার। এই বুঝি নামছে মন মতো। কেমন ধীর নিঃশব্দ পা, কেমন ভারী ভারী, থামা থামা। কোন শব্দের ভাষা নেই, পায়ের শব্দেরও ভাষা আছে। আর সকলের টর্চ দেওয়ালের দিকে ঝাপটা মারে, মনমথর টর্চ এদিক সেদিকে ঘোরে। আর সকলে পথ দেখে, মনমথ দেখে পথে কি পড়ে আছে। নিচে থেকে উঠবার সময় যখন টর্চ ফেলে, তখনই অসহায় লাগে।
না, অসহায় কেন? এক ঝলক হাসি ফিরিয়ে দেবে কেতকী? শোধ দেবে? আহা, কি কষ্ট আপনার! উঠতে উঠতে এক পা থামে, বলে ফিসফিসিয়ে। কেতকী মুচকে হাসে। ভাবখানা? না, কষ্ট কি? স্বামী ও তার বন্ধুদের এত আনন্দের ব্যবস্থা করে দিচ্ছি, তাতে কষ্টের স্পর্শ কোথায়? তাছাড়া মাস মাস ভাড়া পাচ্ছি না। কষ্ট নিংড়েই সুখ। কষ্টের দুয়ারের বাইরেই আনন্দের সিঁড়ি। বেশিক্ষণ কথা বলা বিপজ্জনক। কে কি শুনে ফেলে, কে কি মনে করে। খেলায় যতই মত্ত থাক, যখনই কেউ নামে ওঠে, সিঁড়িতে ধারালো কান রাখে সুধাময়। কথারই বা কি দরকার? কি দরকার টর্চের? অন্ধকারই কথা বলতে পারে। বাতাস যখন রুদ্ধ হয়ে যায়, তখন সে রুদ্ধতাও কথা। তাড়াতাড়ি ছুটে এসে সুধাময় কেতকীর হাত চেপে ধরল। সারা গায়ে ছটফটি উঠল কেতকী। দাও দাও, শিগগির দাও, শিগগির দাও, এই শেষ সম্বল, শেষ খেলা। বলে জোর করে বাঁ হাত থেকে রুলি গাছাটাকে ছিনিয়ে নিল সুধাময়। যে শুধু হেরে যাচ্ছে তারই উপর আক্রমণ, আর যে সব লুট করে নিয়ে যাচ্ছে তার উপর কেউ ঝাঁপিয়ে পড়তে পারে না? নখের দাঁতে তাকে ছিঁড়ে খুঁড়ে দিতে পারে না? কেড়ে নিতে পারে না তার পকেটের পুঁজি? ডাকাতি করা কি চলে? জুয়ো খেলেই নিতে হবে। কাঁটাই কাঁটা শোধ তুলবে। সিঁড়ির উপর মাঝে মাঝে থামে মনমতো, দাঁড়িয়ে জিরিয়ে মাঝে মাঝে দু একটা কথা কয় ফিসফিসিয়ে। মাঝে মাঝে কথা কয় না, একটুখানি বেশিক্ষণ থেমে থাকে। গাছ কি করে দক্ষিণ হাওয়াকে ডাকে কে জানে। হাওয়া লাগবার আগে নিজের থেকে নড়ে চড়ে ওঠে নাকি? একবার, এবার বসুক না পাশটিতে। সেই থামা থামা ভারী ভারী পা নেমে আসছে, নেমে আসছে। কি আশ্চর্য! সিঁড়ির ধাপের উপরে বসলো পাশ ঘেঁষে। যেন একটা বরফের গুহার মধ্যে কে ঠেলে ফেললো কেতকীকে। গাছ নেই, পাথর নেই, কিছু একটা ধরে উঠবার আগ্রহ নেই, সিঁড়ি নেই। বাঁ হাতটাকে টেনে নিল আদরে। যে সোনা রুলিটা জিতেছে তাই পরিয়ে দিতে লাগলো টিপে টিপে। না, বুক ঢিপ ঢিপ করতে দেবে না, বরফই জল হবে। হঠাৎ বুক পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিল কেতকী। বললে ফিসফিসিয়ে, শুধু রুলি দিলেই কি হবে? নগদ, নগদ টাকা চাই। পকেট ভর্তি টাকা নোট এক মুঠো তুলে নিল কেতকী। অনেক, অনেক কাজ পেয়ে গেছি। তোমার সোনার রুলি আজ আমার ভাগ্য খুলে দিয়েছে। বললে সুধাময়। তোমায় বলেছি না, জুয়োয় যে জেতে সে শেষ পর্যন্ত জেতে না। হাত ভর্তি টাকা নোট পকেটের মধ্যে ছেড়ে দিল কেতকী।